আজ আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার খাতড়া শহরের শচীন সেনের বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যে শচীন সেন এবছরের নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শচীনের বাড়িতে পৌঁছে দেখি শচীন দরজায় দাঁড়িয়ে রয়েছে আমাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। সে আমাকে তার পড়ার ঘরে নিয়ে গেল, যেখান থেকেই তার সাফল্যের গল্প শুরু। খাতড়ার জলডোবরার বাসিন্দা শেখর সেন ও ঝুমা সেনের একমাত্র পুত্র ও এক কন্যা সৃজা সেনের মধ্যে শচীনই বড়। এছাড়াও বাড়িতে রয়েছেন ঠাকুমা গীতা সেন এবং শেখর সেনের ভাগ্নে পীযূষ চেল। শচীনের ঠাকুরদা স্বর্গীয় কানাই সেন অমৃতলোকে যাত্রা করেছেন। তার এই সাফল্যের পর শচীন তার স্কুল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত এবং সংবর্ধিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন বসে রয়েছি আমাদের খাতড়ার কৃতি সন্তান শচীন সেনের সাথে। তো শচীন, তোমাকে প্রথমেই শালপিয়ালের দেশের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমরা একটু ক্ষুদ্র উপহার তোমার জন্য এনেছি, একটু মিষ্টি আর একটা পেন তোমার জন্য এনেছি। ঠিক আছে, শালপিয়ালের দেশের তরফ থেকে তোমাকে অসংখ্য শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা জানাই। তো আজকে আমরা শচীনের সাথে একটু আড্ডা দেব, গল্প করব, আর শচীনের মুখ থেকে জেনে নেব ও কিভাবে সফল হলো, কিভাবে পড়াশোনা করেছে, এই সমস্ত বিষয়গুলো। তো শচীন, প্রথমেই জানতে চাইবো যে তোমার এই যে সাফল্য, খাতড়ার ছেলে হিসেবে আমরা তো সবাই গর্বিত, তো তোমার এই যে সাফল্য, এই সাফল্য পেয়ে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। এত বড় একটা সর্বভারতীয় এক্সাম ক্র্যাক করে এবং পরবর্তীকালে ডাক্তার হয়ে সমাজের সেবা করতে খুবই ভালো লাগবে। তো তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা আছেন, বোন আছেন, ঠাকুমা আছেন আর দাদা থাকেন। তো তুমি তো পরীক্ষা দিয়েছিলে, হ্যাঁ, নিট। হ্যাঁ। তো তুমি কি আশা করেছিলে যে এত ভালো র্যাঙ্ক তুমি করবে? এবং তুমি সম্ভবত তোমার যে র্যাঙ্কটা দেখলাম 1752 অল ইন্ডিয়া বেসিস, আর ওবিসি ইয়েতে দেখলাম 578। তো এত ভালো যে একটা র্যাঙ্ক, প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে বোধহয় পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে র্যাঙ্ক। তো তুমি কি আশা করেছিলে যে তোমার এই র্যাঙ্ক হবে? আশা ছিল একটা ভালো রেজাল্ট হবে, যেহেতু মক টেস্টে ভালো নাম্বার আসতো, কিন্তু এতটাও আশা করিনি। খুবই ভালো লাগছে রেজাল্টটা পেয়ে পর একটা ভালো সর্বভারতীয় এইমসে ভর্তি হতে পারবো তার সুযোগ পেয়ে। তো তুমি যে নিট পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল আমাদের, আমরা তো সবাই জানি, সেই পরীক্ষাটায় বসেছিলে? হ্যাঁ, বসেছিলাম। তো যখন ক্যান্সেল হয়ে গেল পরীক্ষাটা, তখন কি মনের মধ্যে কোনো হতাশা বা খারাপ লাগা কিছু কি কাজ করেছিল? হ্যাঁ, নিশ্চয়ই। ওইটাও খুবই ভালো হয়েছিল এক্সামটা। আর যেহেতু তার 10 দিন বাদে জানতে পারি, 10 দিন পড়াশোনা থেকে পুরো বিরত ছিলাম, তাই আরও রিস্টার্ট করতে আরও সময় লেগেছিল, অনেকটাই মানসিকভাবেও একটু চাপ পড়েছিল। এবার যে পরীক্ষা তুমি দিলে, সেটা কি ওই প্রথমবার যে পরীক্ষা দিয়েছিলে যেটা ক্যান্সেল হলো, তার থেকে ভালো হয়েছিল পরীক্ষা? হ্যাঁ, প্রায় সমানই হয়েছে। আগেরটাও ভালো হয়েছিল। আগের যা ভুল করেছিলাম, যেমন বায়োলজিতে অনেক টাইমের জন্য অনেক মিস্টেক হয়েছিল, সেগুলো তো শুধরিয়ে নিয়েছি। আবার যেগুলো আগের থেকে যেগুলো আগে অনেক ভুল হয়েছিল, সেগুলো আরও সুযোগ পেয়েছি দ্বিতীয়বার, সেইভাবেই পড়াশোনা করেছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম। মানে ওটা ক্যান্সেল হওয়ার জন্য মানে একটা সুযোগ তুমি পেয়েছিলে, যে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলে। আচ্ছা আচ্ছা।
তুমি মানে যদি একটু আমাদের বলো যে পার্সেন্টেজের হিসেবে, র্যাঙ্কটা তো জানলাম, পার্সেন্টেজের হিসেবে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, আর সাবজেক্ট ওয়াইজ মানে কত কত নাম্বার পেয়েছো, এটা যদি একটু আমাদেরকে জানাও। ফিজিক্স পেয়েছিলাম 155 আউট অফ 180, পার্সেন্টাইল হচ্ছে 99.91 সামথিং। বাহ। বায়োলজিতে হচ্ছে 345 আউট অফ 360, পার্সেন্টাইল হচ্ছে 97 পয়েন্ট সামথিং, এবং কেমিস্ট্রিতে হচ্ছে 146 আউট অফ 180। মানে টোটালের উপর টোটাল 646 হচ্ছে, হ্যাঁ। আর পার্সেন্টাইল হচ্ছে 99.9। 99.9। হ্যাঁ। এই নাম্বার 99% নাম্বার পেয়ে 1700 কত র্যাঙ্ক বললে? হ্যাঁ, পার্সেন্টাইল হয়েছে। আচ্ছা, তো তোমার যখন রেজাল্ট বেরোলো, তোমার এই যে সাফল্য, এই রেজাল্ট, এটা তুমি প্রথম কিভাবে জানলে? প্রথমে জানলাম যে ফার্স্টে 16 তারিখ ফাইনাল অ্যান্সার কি এলো, তার 2-3 ঘন্টার মধ্যেই জানতাম যে রেজাল্ট দিয়ে দেবে। তাই ক্রমাগত ওয়েবসাইট চেক করছিলাম, তারপর ওয়েবসাইটে যখন এই রেজাল্ট এলো সাথে সাথে দেখলাম, খুবই খুশি হলাম। তারপর বাবা মা, বাড়ির আত্মীয় স্বজন সবাইকে জানালাম, টিচার্সদের জানালাম। মানে তুমি প্রথম দেখেছিলে? হ্যাঁ, আমি প্রথম দেখেছি। তো যখন প্রথম দেখলে যে তোমার এরকম একটা সাফল্য হয়েছে, প্রথম অনুভূতি কিরকম ছিল তোমার? প্রথমে খুবই ভালো লাগলো, 2 বছরের যে পরিশ্রম সেটা সফলতা পেয়ে খুবই ভালো লাগছিল। বাবা মাকে সবাইকে জানালাম, ওরাও খুব খুশি হলেন, টিচার্সরা সবাই ফোন করছিলেন, সবাই খুশি ছিলেন, সেটাই আমি খুশি হয়েছি। আচ্ছা সচিন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার কাছে জানতে চাইবো, কারণ আগামী দিনেও আবার আমাদের এখানে বা বিভিন্ন জায়গায় অনেকে এই নিট পরীক্ষায় বসবে। তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে সেটা যদি আমাদের একটু জানাও, মানে একদম ডিটেলে, যে যদি কোথাও কোচিং নিয়ে থাকো সেটা কোথায়, বা কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, কোন সাবজেক্ট কিভাবে পড়াশোনা করেছো, একটু যদি আমাকে জানাও। তো আমি 11-এ ফার্স্টেই আকাশ দুর্গাপুরে ভর্তি হই। সেখানে শনি রবিবার ক্লাস হতো, আমি খাতড়াতে থাকতাম, সেখানে যাওয়া আসা করতাম। আচ্ছা। তো প্রথম থেকেই টিচার্সদের যা কথা সেটাই প্রথম থেকে মেনে চলতাম। টিচার্সদের যা নোটস দেখালেন সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতাম। আর নিট যেহেতু এনসিআরটি ভিত্তিক, তাই এনসিআরটি বইগুলোতে প্রায়োরিটি দিতাম। বায়োলজিটা বিশেষ করে এনসিআরটি থেকেই পুরো কোশ্চেন পেপারটা আসে, তাই এনসিআরটিটা খুঁটিয়ে পড়তে হতো। আর যে কোচিংয়ে যেসব মক টেস্টগুলো হতো সেগুলো নিয়মিত দিয়েছি, একটাও মিস করিনি। আর লাস্টের দিকে এসে মক টেস্টের সংখ্যা আরও বাড়াতে হয়েছে, ডেলি একটা বা ডেলি দুটো করে মক টেস্ট দিতে হয়েছে। আর সেভাবেই মানে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন এবং মোটিভেশন পরিবারের দ্বারা, সেটার থেকেই এত সাফল্যতা পেয়েছি। তো যেটা বলছিলাম যে আগামী দিন আরো অনেকে হয়তো নিট পরীক্ষায় বসবে, তো আগামী দিনে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য তোমার পরামর্শ কি? নিয়মিত পড়াশোনা করতে হবে, অন্যদের সাথে তুলনা না করে নিজেকে ইমপ্রুভ করতে হবে। মক টেস্টে যা যা ভুল হয় সেগুলোকে অ্যানালাইসিস করে নিজেকে আরো মানে বেটার করে তুলতে হবে। আর যেহেতু এটা একদিনের এক্সাম, অনেক বছর, 1 বছর বা 2 বছর ধরে অনেকজন করে, তাই অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, সেটা গিভ আপ না করে মেন্টালি স্ট্রং থেকে পর এগিয়ে যেতে হয়। যে প্রশ্নটা চলেই আসে, এবং যে প্রশ্নটা আমরা মানে শুনে শুনে খুব অভ্যস্ত, বিভিন্ন সময় যারা বিভিন্ন পরীক্ষায় সফল হয়েছে, এই প্রশ্নটা করা হয়েই থাকে, তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? এটা একটা কমন প্রশ্ন আর কি। তো নির্দিষ্ট কোনো শিডিউল থাকেনি যে এত ঘন্টায় পড়তে হবে। ডেলি টার্গেট বানাতাম সকালে, সেই টার্গেটগুলো সারাদিন ধরে পূরণ করার চেষ্টা করতাম। আর মানে যখনই মানে ফাঁকা পেতাম আর যখন ভালো লাগতো তখনই পড়তাম। মোটামুটি 8-10 ঘন্টা পড়তাম সেলফ স্টাডি। সারাদিনে 8-10 ঘন্টা? হ্যাঁ, মানে কোচিং ক্লাসে শৈশব বাদে, ওগুলো বাদ দিয়ে 8-10 ঘন্টা লাস্টের পড়তে? দিকে আরো বাড়াতে হয়েছিল। সেটা কত? তাও কত 14-15 ঘন্টা। 14-15 ঘন্টা হতো। মানে তুমি বলছো যে এরকম কোনো শিডিউল নয়, মানে একটা টার্গেট তুমি প্রথমে ফিক্সড করতে সকালে, এবং সেই অনুযায়ী সারাটা দিন তুমি পড়তে টার্গেট ওয়াইজ? কোনো ঘন্টা হিসাবে পড়িনি। ঘন্টা হিসেবে নয় যে এত ঘন্টা আমাকে পড়তে হবে, এরকম কিছু ব্যাপার ছিল না। আমি সচিন, তোমার বিভিন্ন মানে তুমি সফল হওয়ার পর বিভিন্ন ভিডিও আমি দেখছিলাম, সেখানে তোমার বাবারও কিছু বক্তব্য আমি শুনলাম। সেইখান থেকে আমি একটা প্রশ্ন তোমায় করতে চাই, যে একজন ছাত্রের জীবনে এখন তো মোবাইল আমাদের জীবনের অঙ্গ, মানে এখন তোমার ওই মোবাইল ছাড়া মানুষের জীবন কিন্তু মনে করা হয় যে অচল, মানে চলে না আর কি। তো একজন ছাত্রের জীবনে মোবাইলের ভূমিকা কি হতে পারে, এই সম্পর্কে তোমার কি মতামত?
মোবাইল ছাড়া তো এখন চলে না, মানে চালাতে হবে, কিন্তু ভালো কাজে চালালে, এডুকেশনাল পারপাসে চালালে সেটাই ভালো হয়। যেমন অনলাইনে এখন বিভিন্ন ক্লাসেস, মক টেস্ট, আর যেহেতু পরের বছর সিবিটি এক্সাম হবে, তাই অনলাইনে এক্সাম দেওয়াটা প্র্যাকটিস করতে হবে। তার জন্য অনলাইনে রিসোর্সেস পাওয়া যায়, এডুকেশনাল পারপাসেরও ভিডিও দেখা যায়, আপডেট থাকা যায় দেশের সম্পর্কে। তো ওইসব মানে আলাদা অতিরিক্ত অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম না বেরিয়ে যদি ভালো কাজে লাগানো যায় তাহলে মোবাইল। মানে তুমি বলছো যে পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে মোবাইলটা হেল্পফুল, হ্যাঁ এটা হেল্পফুল হ্যাঁ। যদি আমরা সেভাবে কাজে লাগে। সেটা ব্যবহার করি বা কাজে লাগাই। আচ্ছা সচিন, তুমি তো পড়াশোনা করো, তুমি ভালো ছাত্র, কিন্তু ভালো ছাত্রের বা ভালো নাগরিকের আরেকটা মানে কাজ রয়েছে বা তাদের সেদিকেও লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। তুমি কি দেশের বা রাজ্যের রাজনীতির দিকে নজর রাখো? হ্যাঁ, মানে টিভিতে নিউজ দেখার সময় না হলেও মোবাইলে, ইউটিউবে যেগুলো আপডেট আসে দেশের সম্পর্কে সেগুলো দেখি, ভোটও দিয়েছি আমি। তুমি ভোটারও হয়েছে, হ্যাঁ। আর মোটামুটি খোঁজ খবর সব রাখো। হ্যাঁ হ্যাঁ, মানে যতটা টাইম পাই, যতটা সম্ভব ততটা রাখার চেষ্টা করি। তুমি তোমার খেলাধুলার প্রতি আগ্রহ আছে? খেলাধুলো করো? হ্যাঁ করি, কিন্তু এই সময়টা একটু কমে গেছিল আর কি। 11-12 তো বেরোতে টাইম পাতাম না, কোচিং থাকতো, ক্লাসেস থাকতো। তাও খেলা দেখি, ক্রিকেট দেখতাম, আর চেস খেলি। চেস খেলো? হ্যাঁ। কোন খেলাটা ভালো লাগে তোমার সবচেয়ে? ক্রিকেটটা দেখি, আর ক্রিকেটটা তো বাইরে যাওয়ার এখন টাইম হয় না, বন্ধুদেরও টাইম নেই, তাই ঘরে চেস খেলতাম মাঝে মাঝে। চেস খেলো? হ্যাঁ। প্রিয় খেলা সেরকম কিছু আছে? মানে চেস, হ্যাঁ চেস খেলি। প্রিয় খেলা চেস। তো এই যে চেসের বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলো দেখো, লক্ষ্য রাখো, খবর নাও? হ্যাঁ দেখি। তুমি চেস কোথায় শিখেছো? বাড়িতেই শিখেছি, মানে নিজে নিজে? মানে চেসের তো অনেকগুলো ভাগ, মানে বিভিন্ন ধাপ রয়েছে খেলার, সেগুলো জানো তুমি সব? হ্যাঁ মোটামুটি জানি, মানে অতটাও বেশি না জানো, জানি। আচ্ছা, তাহলে ভবিষ্যতে চেস খেলাটা মানে ডাক্তারি পড়ার পাশাপাশি চেস খেলাটাও মানে চালিয়ে যেতে, মানে চালাবে তো? হ্যাঁ দেখা মানে ওটা থাকবে আর কি। আচ্ছা সচিন, তুমি ধরো এই যে মানে 2 বছর ধরে, এটা তো শুধু 2 বছরের নয়, মানে একজন ছাত্রের সফলতা আসে একদম ছোট থেকে, মানে তার একদম ছোট থেকে শুরু করে তোমার এই পর্যন্ত। এটা 2 বছরের সফলতা কিন্তু নয়, মানে আমরা ধরবো না। মানে তুমি বরাবর সেভাবে নিজেকে তৈরি করেছো বলেই ওই 2 বছরটা তোমার খুব ভালোভাবে কাজে লেগেছে। তো এই যে তোমার তুমি নিজেকে যেভাবে তৈরি করেছো, এর মোটিভেশন কোথা থেকে পাও তুমি? মোটিভেশন প্রথমে তো বাবা মা, বাড়ির সকলের এত পরিশ্রম, প্লাস ওইটাই সবচেয়ে বড় মোটিভেশন আমার থেকে। আর আমার টিচার একটা বলতেন যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। তো নিজেকে মোটিভেশন রাখতে হয়, তো নিজেকে মোটিভেট করে ডিসিপ্লিন রেখে পর পড়াশোনা করে গেছিলাম। তো বাড়ি থেকেই মোটিভেশনটা এসেছে। বাড়ি থেকে মোটিভেশন এসেছে। তো এখন তো আমরা মানে সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, বা আমাদের এখন তো অনেক বিখ্যাত মোটিভেশনাল স্পিকারও আছে, তুমি জানো। তো তাদের ভিডিও কি দেখো? না তেমন দেখি না। তাদের ভিডিও দেখো? টিচাররা যাবো না, টিচাররাই মোটিভেট করেন, বাড়ির সকলকে দেখে মোটিভেট। মানে টিচার এবং গার্জেন এবং সেলফ মোটিভেশন, এই তিনটে নিয়েই তুমি এগিয়েছো। তুমি সচিন কোন স্কুলে পড়াশোনা করেছো ছোট থেকে? ক্লাস 5 থেকে সরস্বতী শিশু বিদ্যালয়, আমার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি আমি সরস্বতী শিশু মন্দিরে। মানে পুরো পড়াশোনাটাই তোমার খাতড়ার উপর? হ্যাঁ খাতড়াতে। সরস্বতী শিশু মন্দির, তারপর হচ্ছে কংসাবতী শিশু বিদ্যালয়। ঘটনাচক্রে আমরাও কংসাবতী স্কুলেরই প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তোমার বাবাও কংসাবতী স্কুলের প্রাক্তন ছাত্র, আমিও কংসাবতী স্কুলের প্রাক্তন ছাত্র। যাই হোক, সেই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আরো বেশি নিজেরা গর্ব অনুভব করছি যে তুমি ওই স্কুলেরই একজন কৃতি ছাত্র। তো তুমি তো স্কুলে ক্লাস 5 থেকে পড়েছো, স্কুল সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? টিচাররা খুবই সাপোর্টিভ, যা প্রবলেম হয় সবে বলে যে আমাদের কাছে বলিস। আর প্রথম থেকে যে 5 থেকে যে বেস স্টোরি, মেন্টালিটি, ডিসিপ্লিন, সেগুলো ক্রমশত স্কুল থেকে শিখেছি। আর যে 11-12 অনেক সাপোর্ট করেছে, যে তো কোনো প্রবলেম মানে বলতে পারিস। 5 থেকে 10 পর্যন্ত পুরো পড়াশোনাটাই স্কুলের উপর, মাধ্যমিকেও স্কুলে প্রচুর হেল্প করেছে। সবকিছু থেকে স্কুলের অবদান সত্যি বেশি বলে মনে করি। মানে তোমাকে কি মানে সেভাবে টিউশন বা প্রাইভেট টিউশনের উপর নির্ভর করতে হয়নি? হ্যাঁ টিউশন নিয়েছিলাম, কিন্তু তার সাথে স্কুলটাও অনেক হেল্প করেছে। মানে স্কুল থেকে একটা বড় মানে পেয়েছো। মানে স্কুল সম্পর্কে তোমার অভিজ্ঞতা ভালো এবং স্কুলের পরিবেশ খুব ভালো, এবং যা বললে যে শিক্ষকরা খুবই হেল্পফুল, মানে সবসময় পাশে থাকেন। দেখো সচিন, সবচেয়ে ভালো লাগলো
আমি ওই স্কুলেরই তোমার যে সংবর্ধনার ভিডিওটা আমি দেখছিলাম, ওখানে শিক্ষকরা যে ধরনের বক্তব্য রাখলেন, শুধু তোমার জন্য নয়, মানে যারা উপস্থিত ছিল অনেক জুনিয়র ছাত্রছাত্রী, ছোট ছোট ছেলেমেয়ে, তাদের উদ্দেশ্যে এত সুন্দর মানে মোটিভেশনাল বক্তব্য তারা রাখলেন যে সত্যি মানে ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমারও ওই বক্তব্যগুলো শুনে শিক্ষকদের আমার খুব ভালো লাগলো। আচ্ছা সচিন, তোমার কি মনে হয় যে এই ধরনের সর্বভারতীয় পরীক্ষা, শুধু নিট নয় আরও অনেক পরীক্ষা আছে, এই ধরনের কম্পিটিটিভ যে এক্সাম, এইগুলোতে সফল হওয়ার জন্য খাতড়ায় থেকে বা খাতড়ার যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে পড়াশোনা করে সফল হওয়া সম্ভব? হ্যাঁ, মানে এখন তো আর কোনো জায়গা ম্যাটার করে না, এখন অনলাইনের জন্য সব কিছুই গন্ডি ভেঙে গেছে। অনলাইনে সমস্ত রিসোর্স পাওয়া যায়, আবার যাতায়াতেও সুবিধা হয়েছে। যদি বাইরে কোথাও ভর্তি হয় খাতড়া থেকেও তাড়াতাড়ি এসে যাওয়া যায়। তাই এখন আর মনে হয় না যে আর কোনো প্রবলেম হতে পারে, বাড়িতে বসেও একইভাবেই পড়াশোনা করা যায় যতটা বাইরে থেকে পড়াশোনা করা যায়। খাতড়াতে থেকেও সফল হওয়া যায়, হ্যাঁ। সফল হওয়া সম্ভব, হ্যাঁ। সেটা তুমি করে দেখিয়েছো। হ্যাঁ। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সচিন? এখন তো এমবিবিএস করি, তারপর স্পেশালাইজেশন করব, সেটা এখনো ভাবিনি কি নিয়ে করবো। এমবিবিএস এ যেসব সাবজেক্ট নিয়ে ইন্টারেস্ট আসবে তার উপরেই ভাবছি করবো। এমবিবিএস হ্যাঁ। আর স্পেশালাইজেশন এখনো কিছু সেরকম ভাবনা চিন্তা নেই? আর মানে তোমার যারা আত্মীয় স্বজন বাড়ির যারা আছেন তাদের কোনো সাজেশন স্পেশালাইজেশন উপর সেরকম কিছু এখনো পর্যন্ত নেই? না বলা নেই, সার্জন হতে বলছেন, তারপর আমার যেটা পছন্দ সেটাই করবো। তুমি তো খাতড়ার ছেলে, তো এই প্রশ্নটা শুধু আমার নয়, মানে আমি সমস্ত খাতড়ার সবার হয়ে তোমার কাছে প্রশ্নটা করছি। তুমি তো এরপর তোমার আর মানে কোনো বড় হার্ডেল তোমার সামনে কিছু নেই। এবার ডাক্তার হওয়া, আরো বেটার ডাক্তার হওয়া, আরো বেটার জায়গায় যাওয়া, তুমি এগিয়ে যাও, আমরা সবাই আশীর্বাদ করি। কিন্তু যে প্রশ্নটা তোমার করব, তুমি অনেক বড় জায়গায় যাও, খাতড়া সম্পর্কে তোমার ভবিষ্যতে কি কোনো বিশেষ কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা খাতড়ার ছেলে হিসেবে? হ্যাঁ, খাতড়া তো সব ছোটবেলাতে আছি, খাতড়া অনেক কিছুই দিয়েছে, তাই খাতড়াতে ভুলে গেলে তো হবে না। খাতড়াতে বাড়িও আমার, তো নিশ্চয়ই খাতড়া নিয়ে ভাববো, খাতড়াতে আসবো, মানে পরিকল্পনা মতো নিশ্চয়ই ভাববো। আর মানে খাতড়ার মানুষের যদি কোনো প্রয়োজন হয় বা খাতড়ার মানুষেরা যদি তোমাকে ধরো তুমি অনেক বড় ডাক্তার হলে সেক্ষেত্রে খাতড়ায় যদি তোমাকে চায়, সেক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই আমি পাশে দাঁড়াবো, সবার আসার চেষ্টা করবো। বাড়ি যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই আসবো, মানে মাসে বা সপ্তাহে একদিন হলেও আসবোই। বাহ। আচ্ছা সচিন, আমরা অনেকক্ষণ তোমার সাথে গল্প করে ফেললাম, আমরা শেষের দিকে চলে এসেছি। তোমার এই যে সাফল্য, এই সাফল্য তুমি কি মনে করো যে কারা না থাকলে তোমার এই সাফল্য আসতো না, বা এই যে সাফল্য, এই সাফল্য তুমি কাদের উৎসর্গ করতে চাও? সর্বপ্রথমে বাবা মা, বাড়ির সকলকে, তারাই আমাকে গাইডেন্স দিয়েছে। তারপর কোচিংয়ের টিচার, স্কুলের টিচার্স, তাদের মতামত, শিক্ষাই আমাকে এত দূর এসে যেতে সাহায্য করেছেন। তাদেরকে সবচেয়ে আমি বেশি কৃতজ্ঞতা জানাবো। এবারে আমরা একটু মানে এই সিরিয়াস কথাবার্তা যেগুলো হচ্ছে এগুলোর থেকে একটু বাইরে যাব, ঠিক আছে? পাহাড় ভালো লাগে না সমুদ্র বা নদী, কোনটা? পাহাড়। পাহাড়। হ্যাঁ। গেছো? হ্যাঁ গেছি। কোথায়? ভাইজ্যাক গেছি, হ্যাঁ, আরো অনেক জায়গায় গেছি। ছোটখাটো শুশুনিয়া ওইসব তো দেখি, আর বড় ভাইজ্যাক গেছি, আর দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে। তাহলে তো তোমাকে এটাও বলতে হবে যে পাহাড় ভালো লাগার কারণ কি, আর নদী বা সমুদ্র ভালো না লাগার কারণ কি? না ভালো না নয়, ওইটাও ভালো লাগে, নদী সমুদ্র। পাহাড়ে একটা ভিউ ভালো আছে, পাহাড়ের উপর থেকে, ওটাই ভালো লাগে আর কি, প্রাকৃতিক দৃশ্য। পাহাড়টা প্রিয়। হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো, মানে কি কি খেতে ভালোবাসো, বা তার মধ্যে তোমার প্রিয় খাবার কি? খাবার প্রায় সবই খাই আমি, ফাস্টফুডটাও খাই। বিরিয়ানি ভালো লাগে, বিরিয়ানিটাই বেশি পছন্দের খাবার। বিরিয়ানি প্রিয় খাবার? হ্যাঁ, আমারও তো তাই। আচ্ছা। আমারও বিরিয়ানি খুব প্রিয়। বিরিয়ানির গন্ধ নাকে এলে আমার মানে খিদে পায়। তো তুমি বললে যে বিরিয়ানি বাইরের খাবার, তো বাড়ির খাবার বেশি ভালো লাগে না ওই ফাস্ট ফুড, না বাড়ির খাবার, হোটেলে বা রেস্টুরেন্টের খাবার, এগুলো বেশি ভালো লাগে? বাড়ির খাবারই বেশি খাই। ফাস্টফুড ওইসব কিছু দিন অন্তর খাই, আর বেশিরভাগ বাড়ি। মানে খুব একটা অ্যাডিকশন বা নেশা ওটার মধ্যে নেই ফাস্ট ফুড বা। এখন একটা ইয়ং জেনারেশনের মধ্যে একটা মানে সত্যিকারের একটা প্রবণতা দেখা যায়
ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যে তারা বাড়ির খাবার পছন্দ করে না বেশি, আমার বাড়িতেও আমি দেখি, তো বাড়ির খাবার বেশি পছন্দ করে না, তারা ওই বাইরের খাবার বেশি পছন্দ করে, মানে একটা কি বলবো এডিকশন বাইরের খাবারের প্রতি, সেই ধরনের কোনো জিনিস তোমার নেই। না, না। সচিন, লেখালেখির অভ্যেস আছে তোমার? লেখালেখি করো? না, তেমন করা হয় না, কিছু কিছু মাঝে মাঝে এমনি লেখা করি আর কি। কি লেখো? এমনি ডায়েরি যদি লেখা মন যায় তখন লিখি। কবিতা, গল্প? না, তেমন লিখিনি, ছোটবেলায় একটা একটা দুটো কবিতা লিখেছি। বাঙালিরা, শোনো সচিন, বিষয়টা হচ্ছে এই প্রশ্ন কেন করলাম তোমাকে, এমন কোনো বাঙালি নেই যে কিন্তু সে যেই হোক কোনোদিন না কোনোদিন মনে মনে কোনো কবিতা ভাবেনি বা কোনো কবিতা লেখেনি। বাঙালিরা অনেক, মানে অধিকাংশ বাঙালি কিন্তু কবিতা লেখার একটা প্রবণতা আছে, মানে সেরকম তুমিও কি মাঝে মধ্যে কিছু লিখেছো? হ্যাঁ, লিখেছি। হ্যাঁ। সেগুলো মানে কোথাও দেওয়া বা প্রকাশ করা বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া, সেগুলো করনি? না, না, ওইসব করিনি। নিজে? হ্যাঁ, মানে ও ছোটবেলায় একটা দুটো প্রকাশ হয়েছিল শিশু মন্দিরের ম্যাগাজিনে। আচ্ছা, নিজের মধ্যে রাখো ওগুলো। সচিন, তুমি তো মানে পাঠ্যপুস্তকের মধ্যে অতি অবশ্যই থাকো সব সময়, সেটা আমরা জানলাম, কিন্তু পাঠ্যপুস্তক বাদে তোমার এই যে পড়াশোনার বই, এগুলোর বাদ দিয়ে তুমি অন্য ধরনের বই পড়ো? হ্যাঁ, পড়ো। হ্যাঁ। তো কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে সচিন? বিভিন্ন উপন্যাসের বই, যেমন গল্পের বই তো পড়ি, উপন্যাসে সাইকোলজিক্যাল থ্রিলার পড়ি, আরো বিভিন্ন পড়ি, ফিলোসফিরও কিছু একটা দুটো পড়েছি। তার মধ্যে কার লেখা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, বা সেরকম কিছু নাম কি? বাঙালির মধ্যে শরৎচন্দ্র, আর ইংলিশে দস্তয়েভস্কি একটা দুটো বই পড়েছি, ফিওডর দস্তয়েভস্কি। আচ্ছা আচ্ছা। সচিনের সাথে কথা বলে জানতে পারলাম সচিনের প্রিয় অভিনেতা ইরফান খান আর প্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সচিন ইংরাজি সিনেমার ভক্ত। প্রিয় অভিনেতা রায়ান গোসলিং, অভিনেত্রী ইমা ওয়াটসন, আর প্রিয় সিনেমা ডেড পোয়েট সোসাইটি। তো সচিন, তোমার সাথে অনেকখানি আমরা গল্প করে ফেললাম, অনেক কিছু জানলাম তোমার সম্পর্কে। যে তথ্যগুলো হয়তো আজকে আমরা তুলে ধরলাম তোমার, এগুলো হয়তো এখনো পর্যন্ত খাতড়ার মানুষ বা যারা ভিডিও দেখছেন তারা তোমার সম্পর্কে জানতেন না, সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম, বিভিন্ন দিক তোমার, শুধু পড়াশোনার দিক নয়, বিভিন্ন দিক। তোমাকে আরেকবার অসংখ্য আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তুমি জীবনে অনেক বড় হও, অনেক উপরে যাও, আমাদের খাতড়ার নাম, কংসাবতী স্কুলের নাম, সরস্বতী শিশু মন্দিরের নাম তুমি আরও উজ্জ্বল করো, আমাদেরকে আরও গর্বিত করো। আমরা যেন ভবিষ্যতে শুনতে পাই যে তুমি এমন একটা জায়গায় পৌঁছেছো, আমরা গর্ব করে বলতে পারি এই যে ভিডিও বানাচ্ছি তোমার, সেদিন যেন আরেকটা ভিডিও বানিয়ে বলতে পারি যে দেখুন এই ভিডিও বানিয়েছিলাম সচিন, আজকে সচিন এই জায়গায়। সচিন তো বিখ্যাত নাম, হ্যাঁ, তোমাকে বলার কিছু নেই। সেই রকমই সেই সচিন নাম, ভারতবর্ষের যে সচিন বলতে আমরা যাকে চিনি, সেরকমই তুমি একজন হয়ে ওঠো ভারতবর্ষের বুকে তথা সমস্ত জায়গায়, এবং আমরা যাতে গর্ব করে বলতে পারি যে দেখুন আমরা এই ভিডিও বানিয়েছিলাম, এই সেই সচিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের প্রতি, বাবা মা বা পরিবারে আবার যারা আছেন, ঠাকুমা যারা আছেন, বয়স্ক মানুষ, সবার প্রতি মানে তোমার আচরণ বা ব্যবহার, তুমি যতই বড় হও, এটা যেন সর্বদা একই রকম থাকে, এই আশা করব। ঠিক আছে? যেন তোমার মধ্যে কোনো পরিবর্তন না আসে, এটাই কাম্য আমাদের। ঠিক আছে? তুমি অনেক বড় হও, তোমাকে অত্যন্ত মানে অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানালাম। ঠিক আছে? পরে আবার দেখা হবে। ধন্যবাদ।